সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের আজকের অতিথি প্রফেসর পারভেজ করিম আব্বাসী। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মতি ভাই। শিরোনাম দেখে নিচ্ছি। আজকে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে মধ্যস্বত্বের পকেটে টাকা, দ্বিকক্ষের সংসদ, হবে ইসির বিচার। দৈনিক ইত্তেফাক, নতুন বছরে কেমন হবে রাজনীতির চিত্র, সব ভোটারের তথ্য যাচাই করবে ইসি। মানবজমিন, 3 ডজন পণ্য সেবায় ভ্যাট বাড়ছে, চাপ বাড়বে ভোক্তার, মানতে নারাজ অর্থ উপদেষ্টা। শহীদ আহতদের পরিবার ঘিরে তৎপর প্রতারক চক্র। সমকাল, কোম্পানি নিচ্ছে দুধের স্বাদ, খামারির মনে বিষাদ। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ সেনাপ্রধানের। আমার দেশ নৌফেলের ইসকন কানেকশন, সরকারের চেয়ে জনগণের শক্তি বেশি। কালের কণ্ঠ, বাণিজ্যের লোভে মামলার ফাঁদ, গ্রেপ্তারের ভয়ে বাড়ি ছাড়া কৃষক পরিবারও। দেশ রূপান্তর, নতুন চ্যালেঞ্জে রোহিঙ্গা সংকট, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ সেনাবাহিনী প্রধানের। খবরের কাগজ, 4 ইস্যুতে সরকারের সঙ্গে দূরত্ব বেড়েছে বিএনপির, হাজারো পণ্যের দাম বাড়বে। TBS ফ্রাইডে, NBR's single window system launched to streamline business functions. দিনের যে খবর সেটা হচ্ছে রাতে যেটা হয়েছে, রাতের অল্প আগে যেটা দেখেছেন নিশ্চয়ই। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তো এটাকে আপনি কীভাবে দেখছেন? আপাতত এটা বলা হয়েছে সেটা কার্টিসি কল, সৌজন্য সাক্ষাৎ। কেননা বেগম খালেদা জিয়ার শরীর আমরা জানি বহু বছর ধরে ওনার শরীরটা বিশেষ একটা ভালো না, এবং শোনা যাচ্ছে নাকি উনি বিদেশেও চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য উনি হয়তো বা সফর করতে পারেন। তো ওনার শরীরের ব্যাপারে, উনি এখানে মানে এটা জানার জন্য উনি গেছিলেন ওখানে, এতটুকু এখানে দেওয়া হয়েছে। একটা অর্থে হচ্ছে আর্ম ফোর্সেসের চিফ যেতেই পারেন বাংলাদেশের বৃহৎ একটা রাজনৈতিক দলে নেত্রীর সাথে দেখা করার জন্য, এতে স্পেকুলেশনে তেমন কিছু নাই এক অর্থে। আরেক দিকে আবার আপনি দেখেন, আপনি যে সশস্ত্র বাহিনী দিবসের সময় যেখানে আপনিও ছিলেন, এখানে উপস্থিত ছিলেন, যেখানে এখানে আর্ম ফোর্সেস চিফ যেভাবে উনি বেগম খালেদা জিয়াকে এবং খোদ আমাদের ডক্টর ইউনূসও যেভাবে ওনাদেরকে উষ্ণতার সাথে ওনাদেরকে রিসিভ করলেন, তার মানে বোঝা যাচ্ছে যে বিএনপি যে গুরুত্বটা কতটুকু সেটা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে এবং হচ্ছে সশস্ত্র বাহিনীর মধ্যে ওটা প্রতিফলন ঘটেছে। এবং আপনি যদি চিন্তা করতে চান ইন টার্মস অফ মোমেন্টাম শিফট, যে ব্যালেন্স অফ পাওয়ার কোথায় আছে, কারণ আমরা সবাই জানি যে আমাদের সশস্ত্র বাহিনী, আর্ম ফোর্সেস একটা পিভটাল রোল প্লে করে দেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য। এবং আর্ম ফোর্সেসের ভিজিটটা এটা অনেকটা এক অর্থে অনেকে কিছু লোক হয়তো ইন্টারপ্রেট করতেও পারেন যে মোমেন্টাম শিফট হয়েছে হচ্ছে পাওয়ার সেন্টারটা অন্তর্বর্তীকালীন সরকার থেকে আস্তে আস্তে বোধহয় হয়তো বিএনপির কাছে চলে যাচ্ছে, যেমনটা 111-এর সময় হয়েছিল, যেটা 111-এর সময় দেখা গেছিল যে আর্ম ফোর্স বা আপনার যে মিলিটারি ব্যাক কেয়ারটেকার গভর্নমেন্ট, সেটা কিন্তু পরের দিকে কিন্তু আওয়ামী লীগের সাথে যথেষ্ট ঘনিষ্ঠ হয়ে গেছিল এবং কোনো পলিসি ওরা নিত না যতক্ষণ আওয়ামী লীগের নেতা নেতৃবৃন্দর সাথে ওরা কনসাল্ট না করে। তো এটা সময় বলে দিবে। কিন্তু আবার একই সাথে একই পেপারে আমরা দেখতে পাচ্ছি যে একটা দুটো বোধহয় ডেইলি স্টারের ওখানে ওদের হেডলাইনে আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে উপদেষ্টাদের সাথে বিএনপির মত পার্থক্যটা আরও বেশি ওখানে হচ্ছে প্রকটভাবে দেখা যাচ্ছে, বিশেষত হচ্ছে নির্বাচনের ব্যাপারে, বিশেষত হচ্ছে সংস্কারের ব্যাপারে, বিশেষত হচ্ছে যে আপনার 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের ব্যাপারে, যে আজকে গতকালই তো আমরা দেখলাম বোধহয় এখানে বিএনপির বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ এখানে এটার উপরে বেশ কয়েকটা বক্তব্য দিয়েছেন। জামাতে ইসলামীর যে ভূমিকা 71 সালে এটা নিয়ে বোধহয় এখানে একটা প্রশ্ন করেছে, বোধহয় রিজভী সাহেব প্রশ্ন করেছেন। তো এইগুলো এখন যত আপনি দেখবেন যে পরের এই বছরটা যত আপনি সামনের দিকে যাবেন, জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনি যদি ক্লিয়ার একটা ইলেকশন বা নির্বাচনের রোড ম্যাপ না দিতে পারেন, তাহলে কিন্তু এই মত পার্থক্যটা আরও বাড়তে থাকবে। জি, অনেক ধন্যবাদ। আপনি জানেন যে 36টি পণ্য ও সেবায় ভ্যাটের বাড়ছে, মানে
এর পরিধি বাড়ছে, তো এই পরিধি বাড়লে পরে এর পরিণতি কি হবে, এর কারা লাভবান হবে, কারা ক্ষতিগ্রস্ত হবে? দেশের সাধারণ মানুষ তো লাভবান হবে না মতি ভাই, এটা তো হচ্ছে কমন সেন্স। এটার জন্য আমাকেও লাগবে না, আপনাকেও লাগবে না। কেননা এক হচ্ছে যে মূল্যস্ফীতি হচ্ছে এখনো 11% উপরে, 11.38%। খাদ্য মূল্যস্ফীতি 15% মতো। এটা আমি আপনার প্রোগ্রামে বেশ কয়েকবার বলেছি এবং হচ্ছে ডেটা থেকে আসে। এবং IMF এর যে রিপোর্টে এখানে বলা হচ্ছে যে পরের বছরে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হার আরও কমে গিয়ে 4% নিচে আসবে, 3.8%, এবং মূল্যস্ফীতি মোটামুটি 11% এখানেই থাকবে। তার সাথে সাথে আপনার আছে হচ্ছে যে আপনার আজকে 1-2 ঘন্টা আগে এখানে তথ্য আসছে যেখানে হচ্ছে যে বেসরকারি খাতে যে ঋণ নেওয়ার প্রবণতা বা প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ, ওটা হচ্ছে 3.5 বছরের সবচেয়ে সর্বনিম্ন। মানে এটা হচ্ছে এখন হচ্ছে যে এখন এটা কমে গিয়ে এখন গেছে 8.3%, এবং বাংলাদেশ ব্যাংক টার্গেট দিয়েছিল 9.8%-এর মতো। তার মানেটা কি, বেসরকারি খাতও এখন কিন্তু জুলাই অগস্টের পরে ওরা নিতে চাচ্ছে না, এবং হচ্ছে ব্যবসার এখানে যে পরিবেশটা, বিজনেস এনভায়রনমেন্টটা এখনো কিন্তু এখানে হচ্ছে ব্যবসা বান্ধব না। তো ব্যবসায়ীরা যদি বিনিয়োগ না করে, ব্যবসায়ীরা তাহলে কর্মসংস্থান হবে না, এবং তার সাথে সাথে ব্যবসা এখানে অর্থনীতি চাকাটা এখানে হচ্ছে ঘুরবে না, এটাও এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং যেহেতু আমরা IMF এর বিগত সরকারের অর্থনীতি এখানে হচ্ছে মিসম্যানেজমেন্ট যেটা বলবো, বা ম্যাল ম্যানেজমেন্ট যেটাকে বলবো, অদক্ষ পরিচালনা এবং হচ্ছে দুর্নীতির জন্য আমরা যে IMF এর কাছে $4.7 বিলিয়ন লোন নিতে গেছিলাম, ওই লোনের বাধ্যবাধকতা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরও পড়েছে, এবং এরপর যে নির্বাচিত সরকার আসবে তাদের উপরও পড়বে এই কন্ডিশনালিটি মিট করার জন্য। এর মধ্যে যেহেতু রেভিনিউ যে এখানে কালেকশনে যে টার্গেট দিয়ে দেওয়া হয়েছিল 31,000 কোটি টাকা, ওটা শর্টফল হয়েছে। তার জন্য এখন IMF এর পরের বছরের জন্য যে আমাদের পরের কিস্তির লোনটা পেতে হয়, ওরা বলে দিয়েছে আমাদেরকে 12,000 কোটি টাকা NBR কে হচ্ছে বাড়তি এখানে হচ্ছে আরোহণ করতে হবে। কিন্তু ভ্যাট যেটা মূল্য সংযোজক করটা কখন নিয়ে আসা হয়েছিল, 91 সালে, এখানে আমার 91-92 সালে আমার যতদূর মনে পড়ে বিএনপির আমলে তৎকালীন যে এখানে হচ্ছে যে আপনার ফাইন্যান্স মিনিস্টার মরহুম সাইফুর রহমান এটা করেছেন। কেননা এটা হচ্ছে একটা পরোক্ষ, এখানে হচ্ছে পরোক্ষ কর, ইনডিরেক্ট ট্যাক্স, প্রত্যক্ষ ট্যাক্স না। যখন আপনার কর আরোহণ ব্যবস্থা দুর্বল হয় তখন আপনি ইনডিরেক্টলি আপনি এইভাবে নিতে পারেন, কিন্তু করের শেষের যে আপনার এখানে যে বোঝাটা বা বার্ডেন অফ দ্য ট্যাক্স পরে হচ্ছে ভোক্তার উপর, এবং করগুলো এই ভ্যাটগুলো এমন কিছু জিনিসের উপর ইম্পোজ করা যেটা সাধারণ মানুষের উপর চাপটা বাড়ায়, এবং এটা হচ্ছে টেম্পোরারি একটা বিষয়। কিন্তু আমাদের দেশে অর্থনৈতিক ব্যবস্থাটা এতটাই নড়বড়ে, ভ্যাটটা এখন হয়ে গেছে এসেনশিয়াল একটা এলিমেন্ট হয়ে গেছে। এবং দেখুন আপনি যেখানে এখানে বলা হয়েছে ভ্যাটটা বাড়ানো হবে হচ্ছে কি 5 থেকে 7.5% রেস্টুরেন্টে শুধু আমি আপনি খাই না, সাধারণ মানুষও খায়। ভ্যাট বাড়ানো হবে 15% হচ্ছে নন এসি হোটেলে। আর নন এসি হোটেলে কারা থাকে? মধ্যম আয়ের লোকরাই, কেন ঢাকার বাইরেও থাকতে হয়, ঢাকাতেও আসতে হয়। এবং বলেছে সব ধরনের হচ্ছে যে আপনার ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড, মানে দামি এবং হচ্ছে সাধারণ কাপড়ের উপরে 15% ভ্যাটের একটা ইম্পোজিশন করেছে। আবার মেডিকেল আপনার যেখানে আপনার ট্রিটমেন্টের উপরে আবার ভ্যাটটা বাড়ানোর কথা আছে, এয়ার ট্রাভেলের উপর ভ্যাটটা বাড়ানোর কথা আছে। কেন কথা হচ্ছে এখন অর্থনীতির অবস্থাটা ভালো না, এটা ঠিক আছে। অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশে একবার বেড়ে গেলে আর তো কমে না। এবং এটাতে কি হবে আমরা এখন, এবং সঙ্গে সঙ্গে হচ্ছে যে আমরা ভুললে চলবে না, কেন্দ্রীয় ব্যাংক কিন্তু হচ্ছে সংকোচনমূলক মুদ্রানীতি এখানে পালন করছে বা কন্ট্রাকশন মনিটারি পলিসি, এবং আপনার সুদের হার কিন্তু বারংবার বাড়ছে। তো মূল্যস্ফীতি সব দিক দিয়ে কিন্তু আপনি কমানোর চেষ্টা করলেও এটা কিন্তু আখেরে আরও বাড়বে। এবং আপনি জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে যখন রোজা আসবে, যখন আমরা সবসময় দেখেছি প্রত্যেক বিগত 20 বছর তো আমি দেখেছি রোজার মাসে আগেই 1 মাস আগে থেকে দাম বাড়তে থাকে। তো এখনই, এবং আমরা দেখেছি হচ্ছে যে এই বছরের শেষের 6 মাস, এবং এখানে এই অর্থনৈতিক এখানে অস্থিতিশীলতার জন্য, রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য, অভ্যুত্থানের জন্য, এবং আপনার তেল, চিনি, নুন, আটা এগুলোর শতকরা হচ্ছে 5% গড়ে বেড়েছে দাম, এবং দামটা বেড়েই যাচ্ছে। এবং সরকার কিন্তু এখানে হচ্ছে বাজারে হস্তক্ষেপ করেও কিন্তু এখানে বাজারের দামটাকে কমাতে পারছে না। সামনে রমজান, জি, এই সময়টা তো চাপ আরো বাড়ার সম্ভাবনা বেশি। এবং তখন কিন্তু মানুষের উপর দেখুন, কিন্তু মধ্যবিত্ত আপনার ঘরের লোকরা, শ্রেণীর লোকরা বা নিম্ন আয়ের লোকরা, তাদের হাঁসফাঁস এখানে উঠে যাচ্ছে, এবং হচ্ছে যে আয়ের চেয়ে ব্যয় বেশি। এবং
এবং সবচেয়ে আমার দুঃখজনক ব্যাপার হচ্ছে আগের সরকারে শ্বেতপত্র এখানে ঘোষণা করেছে যে 10 বছর বা 12 বছর এখানে প্রায় $246 বিলিয়ন, প্রায় $250 বিলিয়ন মতো চলে গেছে। কিছু বেশি হতে পারে, কমও হতে পারে, কিন্তু যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত, যাদের জন্য দেশের অর্থনৈতিক অবস্থা এতটা খারাপ অবস্থা আছে, বেশিরভাগই দেশের বাইরে আছে, বেশিরভাগই রাজা বাদশার মতো আছে। তো সাধারণ মানুষের তো দোষ নাই, কিন্তু IMF এর লোনগুলো যেটা আমরা নিয়েছি, ওদের এখানে হচ্ছে কন্ডিশনালিটির জন্য হচ্ছে সাধারণ মানুষ বা মধ্যবিত্ত মানুষদের উপরে চাপটা বেড়ে যাচ্ছে, এবং তাদের কষ্ট কিন্তু লাঘব হচ্ছে না, বরঞ্চ কষ্টটা বেড়ে যাচ্ছে সামনে সামনে উত্তরোত্তর। এবং এখান থেকে আমাদের মনে হয় না যে 2-3 বছর আমাদের এখান থেকে উত্তরণের পথ আছে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। তো সামনে আমাদের আরো অর্থনৈতিক চাপ বাড়ার সম্ভাবনাই বেশি। কিন্তু মাননীয় অর্থমন্ত্রী তো এটা বলছেন যে চাপ কম পড়বে, এতটা পড়বে না। আচ্ছা, উনি অনেক অভিজ্ঞ অর্থনীতিবিদ, উনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও ছিলেন, এবং উনার অর্থনীতির জ্ঞানের ব্যাপারে যথেষ্ট আমি শ্রদ্ধা রেখেই বলছি। হয়তোবা ওনাদের কাছে কিছু তথ্য আছে যেটা আমাদের কাছে জানা নাই, কিন্তু সব জায়গায় যখন ভ্যাট বাড়ানো হয়, এবং আবার শোনা যাচ্ছে নাকি এখন আবার বলা হচ্ছে যে মোবাইল ফোন বা আপনার ফ্রিজ এগুলোর উপরে নাকি ভ্যাট বাড়বে। এখন কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা জায়গাটা কোথায় আরো বাড়ছে। আপনাকে চাল, ডাল, তেল, আটা, একবার তেলের দাম বাড়ে তো একবার আটার দাম বাড়ে, এবং বিগত 10-12 বছর ধরে দেখছি। এটা কি হাসিনার সরকার বলুন, শেখ হাসিনার সরকার বলুন, বা ডক্টর ইউনূসের সরকার বলুন, কিন্তু বাজারের উপর তো কেউ রাশ ধরে টানতে পারে নাই। এবং এর সাথে সাথে যদি আপনি এখানে দেখেন, আপনার অর্থনীতির যতগুলো আপনার থিওরি আছে, আপনি আপনার সরবরাহ খাত যদি আপনি না বাড়াতে পারেন, আপনার যদি সাপ্লাই যদি দেশে না বাড়াতে পারে, এবং তার সাথে সাথে যদি আপনি হচ্ছে একের পর এক যদি আপনি মনে করেন সুদের হার বাড়াতে থাকেন, তাহলে আপনি চাহিদাও কমিয়ে দিচ্ছেন, সরবরাহ কমিয়ে দিচ্ছেন। তাহলে তো আমার মনে হচ্ছে না, যদি কোনো মিরাকেল না হয়, তা আপনার কিন্তু অর্থনীতিতে এখানে হচ্ছে যে আপনার জিনিসের দাম এখানে কমবে। হ্যাঁ, আমরা বলছি যে ভালো খবরের মধ্যে আছে, সবটা যে খারাপ তা না। আমাদের রপ্তানি বেড়েছে, আমাদের রেমিটেন্সের অ্যামাউন্টটা বেড়েছে, এই দুটো হচ্ছে ভালো জিনিস। কারেন্ট অ্যাকাউন্টের ঘাটতি কমেছে, কিন্তু আমাদের সাথে সাথে আমাদের যে বৈদেশিক ঋণে যে এখানে হচ্ছে আমাদের রিপে করতে হবে বা ডেট সার্ভিসিং, ওটা প্রায় 30% বেড়ে গেছে। তো সুতরাং সব দিক দিয়ে আপনার চাপটা কিন্তু আপনার কোনো দিক থেকে কমছে না। আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার এটা সুচারুভাবে, সফলভাবে অর্থনৈতিক চ্যালেঞ্জটা এখানে মোকাবেলা করুক, তাহলে দেশের সাধারণ মানুষের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। কিন্তু আমার মনে হচ্ছে না এইভাবে ভ্যাট বাড়িয়ে সাধারণ মানুষদের উপর এখানে ওদের কষ্ট লাঘব হবে। অনেক ধন্যবাদ আপনাকে। ইত্তেফাকের শিরোনাম হচ্ছে নতুন বছর কেমন হবে রাজনীতির চিত্র। জি, আপনার কি মনে হয়, আপনি কিভাবে দেখেন? অনেকাংশে এটা নির্ভর করবে এক অর্থনৈতিক অবস্থার উপর। কেন অর্থনৈতিক এখানে যে আপনার মূল্যস্ফীতির উপর যদি আপনার হ্রাস টেনে ধরতে পারে সরকার, তাহলে সরকার একটু ব্রিদিং স্পেস পাবে, তাহলে মানুষের অসন্তোষটা কমবে, মানুষের সরকারের উপর আস্থাটা আরো বাড়বে, দেশ পরিচালনার ব্যাপারে বা রাষ্ট্র পরিচালনার ব্যাপারে, তখন ওদের ফুটিংটা স্ট্রং হবে। দুই হচ্ছে যুক্তরাষ্ট্রে 20 তারিখে, জানুয়ারি 20 তারিখে বোধহয়, সেখানে ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট হবেন, তখন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসিতে কি কোনো চেঞ্জ আসবে নাকি না। চেঞ্জ না আসলেও তখন ভারতের কি ভূমিকা হবে আমাদের সাথে, ওটার উপরেও অনেকটা নির্ভরশীল হবে। আমি বলছি অনেকগুলো ভেরিয়েবলস আছে, এবং তার সাথে সাথে বিএনপি কতটুকু নিজেদের ঘরটাকে এখানে গুছাতে পেরেছে, এবং এখানে চাপটা দিতে পারবে এখানে অন্তর্বর্তীকালীন সরকারকে, যাতে ইলেকশনটাকে সামনে নিয়ে আসা যায়, টাইম শিডিউলটা ওটার উপর নির্ভর করবে। এবং তার সাথে সাথে আপনাকে দেখতে হবে যে জামাত কি ভূমিকা পালন করছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের এখানে ইলেকশনের রোড ম্যাপটা কত আগে ডিক্লেয়ার করছে, এটাও নেগোসিয়েশনের উপরে, সিরিজ অফ ভেরিয়েবলস। কিন্তু আমার যতদূর আমার মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে হানিমুন পিরিয়ডটা, যেটা আমি আপনার প্রোগ্রামে আগেও বলেছিলাম, ওটা চলে গেছে, এবং এখন কি
এভরি চয়েস ইজ এ ডিফিকাল্ট চয়েস, মানে এবং অর্থনীতিটাকে ঠিক করা, আইন শৃঙ্খলার অবনতির ঠেকানো। কেন আপনি দেখেন উত্তরোত্তর হচ্ছে হাইজ্যাকিং বেড়ে যাচ্ছে। গতকালও বোধহয় এই ঢাকার বাইরে একজন ব্যবসায়ী এখানে হচ্ছে নিহত হয়েছেন এখানে, এবং আবার হাইজ্যাকিং মাথাচাড়া দিয়ে আছে। আর্মিকে যদিও বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু এখন হচ্ছে যে আমাদের পুলিশ প্রশাসন, আমি একই জিনিস বারবার বলতে আমারও ভালো লাগে, পুলিশ প্রশাসনের অবস্থা এখনও ঠিক হয়নি। এবং আপনাদের বিউরোক্রেসির সাথে, আমলাদের সাথে, আমলাতন্ত্রের সাথে যে এখনও যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে একটা বড় একটা মানে সম্পর্কে এখানে একটা ট্রাস্ট ডেফিসিট আছে, এটাও তো আমরা দেখতে পারলাম কয়েকদিন আগে। দূরত্বটা বেড়েছে, বাড়ে না। তো আপনার যে সরকারের প্রত্যেকটা অঙ্গ যদি এখানে সচল না হয়, একসাথে কোঅর্ডিনেট না করে, তাহলে তো সমস্যা। এবং সবার শেষে আরেকটা জিনিস আমরা এখনো ধরেই নেই হিসাবে, যে লন্ডনে যদি এখানে বিএনপি যে অ্যাক্টিং চেয়ারম্যান যদি তারেক রহমান, উনি যদি দেশে ফেরত আসেন, কখন দেশে ফিরবেন তার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে নির্বাচনের উপরে। উনি যদি মনে করেন জানুয়ারি থেকে মার্চের মধ্যে হঠাৎ করে চলে আসেন, তাহলে বিএনপির এখানে পালে হাওয়া লাগবে, আরও বেগবান হবে, এবং হচ্ছে বিএনপি যে সমর্থকরা তারা আরও উজ্জীবিত হবে। তো এই ভেরিয়েবলসগুলো আপনাকে এখানে ধরে রাখতে হবে। বার্মাতে কি হচ্ছে বা মিয়ানমারে কি হচ্ছে, ওটাও হচ্ছে আরেকটা ভেরিয়েবল। কেন আমাদের এখন তো আপনি জানেন যে আরাকান আর্মি সে কিন্তু পুরোপুরি হচ্ছে মিয়ানমারের সরকারের কাছ থেকে হচ্ছে যে প্রায় রাখাইন নিয়ে ফেলেছে। ওইটাই আপনাকে দিতে যাচ্ছিলাম, দেশ রূপান্তরের শিরোনাম হচ্ছে নতুন চ্যালেঞ্জে রোহিঙ্গা সংকট। এবং রোহিঙ্গাতে এবং আরাকান আর্মি যদিও বা ওরা বলেছে যে প্রথম দিকে বলেছিল যে রাখাইন রাষ্ট্রটা, রাখাইন স্টেট হচ্ছে যে রোহিঙ্গা এবং রাখাইনরা, বৌদ্ধ রাখাইন এবং মুসলমান রোহিঙ্গা একসাথে থাকবে। তো এখন আমরা দেখছি কার্যত যে ওরা হচ্ছে রোহিঙ্গাদেরকে এখানে বিতাড়িত আবার শুরু করেছে। তো এর সাথে একই ভারতের সাথে সম্পর্কটা ভালো না। তারপর হচ্ছে আবার মিয়ানমারে আবার হচ্ছে যে আপনার এখানে হচ্ছে মিয়ানমারের সরকার টাটমারাও যারা আছে নেপিদার থেকে, ওদের এখানে ক্ষমতা প্রায় রাখাইন স্টেট থেকে চলে গেছে। আরাকান আর্মি এখন একটা নন স্টেট অ্যাক্টর, যে ওরা হচ্ছে আমাদের সাথে একটা বর্ডার শেয়ার করছে। তাদের সাথে পরে ভবিষ্যতে আমরা কিভাবে ওদের সাথে ইনগেজ করব, ওদের সাথে কি আমরা অফিসিয়ালি আলাপ করব, ওদের সাথে কি আনঅফিসিয়ালি আলাপ করব, না ওদের সাথে কি আমরা ইনফর্মাল চ্যানেলসে করব, নাকি এই যে রোহিঙ্গারা আছে তাদেরকে দিয়ে আমরা একটা প্রেশার গ্রুপ করব। এবং এতে যুক্তরাষ্ট্রের কি এখানে ইন্টারেস্ট আছে? কারণ আমরা তো জানি যে মিয়ানমারে ওরা একটা ফুটহোল্ড বা একটা ঘাঁটি চাই, একটা স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স চাইছে। এবং ভারত এবং চীন ওদেরও কিন্তু হচ্ছে ভৌগোলিক স্বার্থ আছে, এবং সবগুলোর সাথে কিন্তু একটা কমন ফ্যাক্টর হচ্ছে বাংলাদেশ। তো এতগুলো জিনিস কিন্তু সামনে এটা আমি বলবো হচ্ছে যে এটা অন্তর্বর্তীকালীন সরকার যদি পুরোপুরি রাজনৈতিক সমর্থন না পায় এবং জনগণের সমর্থন না পায়, জনগণের আশা আকাঙ্ক্ষা ওদের উপর বেশি আছে, তাহলে কিন্তু এদের জন্য কিন্তু আরও চাপে পড়ার সম্ভাবনা বেশি, কম না। কালের কণ্ঠের শিরোনাম হচ্ছে বাণিজ্যে লোভে মামলার ফাঁদ। জি, আপনি জানেন যে বাণিজ্য নিয়ে মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে সমানে, আর এদের টার্গেট হচ্ছে যাদের কাছে পয়সা আছে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে, টাকা নিচ্ছে, এই অবস্থাটা। পুলিশ দিয়ে আপনারা বলছেন অ্যাক্টিভ না, এই কাজগুলো কারা করতেছে? এটা কি গায়েবী হচ্ছে কেউ? খুব ভালো কথা বলেছেন এখানে, অত্যন্ত দুঃখজনক। ভালো কথা মানে হচ্ছে ভালো প্রশ্ন। এটা আমার মনে পড়িয়ে দিচ্ছে আজকে এখানে, আপনার মনে আছে শাহবাগে যখন হচ্ছে যে ৭১ সালে যারা হচ্ছে এই মানবতার বিরুদ্ধে যে অপরাধের বিচারের যে দাবি উঠেছিল, তখন কিন্তু এক ধরনের খুব একটা লাভবান ব্যবসা শুরু হয়ে গেছিল। লাভবান ব্যবসাটা কি, যে অনেকে বলবে যে তোমরা হচ্ছে যে ৭১ সালে তোমাদের এখানে রাজাকারদের তালিকায় তোমাদের নামটা দিয়ে দিব, এবং তারপর কিন্তু ওদের লিস্টে যাতে নাম না উঠে, তখন কিন্তু ওখানে হচ্ছে একটা বাণিজ্য চলছিল। আপনার যদি মনে থাকে, এটা যথেষ্ট ইনভেস্টিগেটিভ রিপোর্টও আছে। এখন কেন জানি আমরা দেখছি এটারই এক ধরনের প্রতিফলন দেখছি, বা এটা এখানে একটা রিফ্লেকশন দিচ্ছে এখানে, যে এখন বলা হচ্ছে স্বৈরাচার সরকারের যে তোমরা যারা ফ্যাসিস্ট সরকারের এনেবলার, তাদের সাথে তোমাদের একটা সম্পৃক্ততা আছে। তা বলে এখানে হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে যার মতো পারছে হরিণ লুটের মতো লুটে যাচ্ছে। এটা এরকম খবর আসছে কিন্তু বেশ কয়েকটা জায়গায়। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে বিএনপির নেতা নেত্রীদের উপর অনেকে হচ্ছে দ্বারস্থ হচ্ছে, অনেকে আবার হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা কাছাকাছি আছেন তাদের উপর দ্বারস্থ হচ্ছে, বা পুলিশ থেকে উপরে হচ্ছে ওই রকম রেগুলেশন বা রোকটোকও এখানে রাখা হচ্ছে না। তো এখন সবাইকে বলবো না ঢালাওভাবে, কিন্তু এইরকম ইনস্টেন্স শোনা যাচ্ছে। এইরকম যদি হতে থাকে তাহলে কিন্তু আমাদের কিন্তু যে প্রত্যাশা এই জুলাই এবং অগস্টের যেখানে আন্দোলন থেকে, অভ্যুত্থান থেকে, তখন কিন্তু মানুষের কিন্তু একটা বড় ধাক্কা লাগবে, মানুষের বিশ্বাসে ধাক্কা লাগবে। তখন কিন্তু এই যে আমরা বলি যে 000, ডক্টর ইউনূসের 000 মডেল, হ্যাঁ এটা ইটস এ গুড ড্রিম,
এটা স্বপ্ন দেখাই উচিত। উনি নিজেই বলেন ড্রিমার যে জিরো পভার্টি, শূন্য দারিদ্রতা, জিরো আনএমপ্লয়মেন্ট, শূন্য বেকারত্ব, জিরো পলিউশন, শূন্য দূষণ। কিন্তু এখন আমরা দেখছি বাংলাদেশে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের এরা একটা অন্য ধরনের 000-তে চলে যাওয়ার একটা প্রবণতা দেখছি। কি সেটা? এটা হচ্ছে জিরো গভর্নেন্স, শূন্য সুশাসন, জিরো ট্রান্সপারেন্সি, শূন্য স্বচ্ছতা, এবং জিরো এফেক্টিভনেস, জিরো কার্যকারিতা। আমি চাই যে এইরকম 000-র ফাঁদে যাতে এই সরকার না পড়ে, কেন দেশের 17 কোটি মানুষ বা 18 কোটি মানুষের কিন্তু আশা প্রত্যাশা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ওরা তাদের কাঁধের উপর নিয়েছেন। এটা গুরু দায়িত্ব, এবং একবার আপনি দায়িত্ব যখন নিয়েছেন দায়িত্ব সম্পাদন করা উচিত। মানুষের শুভকামনা আছে, মানুষ সহযোগিতা করছে, কিন্তু এখন কিছুটা হলেও এখন প্রায় 5.5 মাস হয়ে গেল, এখন বোধহয় সরকার ধাতস্থ হয়ে ভবিষ্যতের দিকে এখন কিন্তু একটা ওয়ার্কেবল প্ল্যান দেখ, তাহলে দেশ এবং জাতির জন্য মঙ্গল হবে। ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম দেখছিলাম, সেটা হচ্ছে যে আপনি জানেন এবার তো পাঠ্য বই সময় মতো পৌঁছেনি, তো এর মধ্যে এবারে পাঠ্য বইয়ে যেটা থাকছে গণভবন থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে পালালেন সেটা একটা বর্ণনা আছে। আর শুধু তাই না, হেলিকপ্টার থেকে কীভাবে গুলি ঘটনা ঘটেছিল সেটাও লিপিবদ্ধ করা হয়েছে এবারের বইতে। যাই হোক, এই মোটা দাগে এটাই, কিন্তু বইটা পৌঁছায়নি, এইটা হলো মূল কথা। না, একটা হচ্ছে ছাত্রদের মধ্যে ছাত্ররা যে একটা বড় ভূমিকা পালন করেছে এটা কিন্তু অস্বীকার করার কথা নয়, কারণ রাজনৈতিক দলরা কিন্তু বিগত 16 বছর ধরে চেষ্টা করে আসে। তো ছাত্ররা যখন নেমেছে তখনই হচ্ছে পুরো দেশের জাতি হচ্ছে ওদের পিছনে দাঁড়িয়েছে। তো ওরা একটা এখানে বলবো পিভটাল রোল প্লে করেছে, তো তাদেরকে সাধুবাদ। এবং ছাত্রদের যে ভূমিকা আছে একটা হচ্ছে যে আপনার স্বৈরাচারী সরকারকে এখানে পতন করার প্রতি এটাকে রেকগনাইজ করা আছে। কিন্তু আমার মনে হয় ওই লেসনটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া উচিত, ভবিষ্যতে যারা আছে তাদেরকেও নেওয়া উচিত, যে আপনি যদি ঠিক মতো যদি আপনি আপনার ওয়াদা যেগুলো আছে, আপনি যেটা প্রতিজ্ঞা করেছেন, আপনি যদি সেইভাবে ঠিক মতো দেশ শাসন না করতে পারেন, তাহলে কিন্তু জনগণের সমর্থন কিন্তু আপনি আজীবনের জন্য আপনি কিন্তু ধরে রাখতে পারবেন না। এটা শুধু 1 মিনিট আমি 30 সেকেন্ডে বলে দিচ্ছি। মুক্তিযুদ্ধের যেখানে যে গৌরবোজ্জ্বল ভূমিকা, আওয়ামী লীগ যখন ব্যক্তিগত দলীয় সম্পত্তি করে ফেললো, বা একটা পরিবারের এখানে একটা ব্যক্তিগত সম্পত্তি হয়ে গেল, তার জন্য কিন্তু মানুষের কিন্তু দেখেন ওই দল থেকে এখানে অনেকটা অংশে কিন্তু সরে আসছে, সাময়িক না লং টার্ম এটা সময় বলে দেবে। এবং কিন্তু এখন কিন্তু মুক্তিযুদ্ধের এখানে অনেক বিষয়ে কিন্তু মানুষ প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে, দুর্ভাগ্যজনক। এবং আমার মনে হয় বর্তমানে যারা শাসনে আছেন তারা কিন্তু এখান থেকে ওরা লেসন ড্র করতে পারে। পারভেজ করিম আব্বাসী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় চাইছি, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।